আসসালামু আলাইকুম ছাত্ররা, আশা করি বাড়িতে সুস্থ আছো সবাই। তো আমরা বিগত ক্লাসে আলোচনা করছিলাম কোষ প্রাচীর বা কোষ প্রাকার সম্পর্কে এবং কোষের বিভিন্ন উপাদান সম্পর্কেও আমরা আলোচনা করেছিলাম। কোষ কী বা কোষকে আবিষ্কার করেছেন, কোষের এককোষী থেকে কীভাবে উন্নত বহুকোষীর সৃষ্টি হয়েছে সে সম্পর্কেও আমরা প্রাথমিক আলোচনা করছিলাম। তো আজকে কোষের আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা হলো কোষ পর্দা। ঠিক উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের ভিতরেই কিন্তু এই কোষ পর্দাটা থাকে। প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু এই কোষ পর্দার বাইরে কিন্তু কোনো রকমের কোষ প্রাচীর থাকে না। আর আমরা আগে আলোচনা করেছিলাম যে ওই কোষ পর্দার ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর দেখা যায়। তো আজকে আমরা আলোচনা করব টপিকস সেল বা কোষ এবং সাবটপিক্স, অর্থাৎ আমরা আজকে আলোচনা করব সেল মেমব্রেন বা কোষ পর্দা বা প্লাজমা পর্দার সম্পর্কে। তো প্রথম এই কোষ পর্দা বা সেল মেমব্রেনটা কি সেটা সম্পর্কে আমরা দেখি। কি একটা কোষ হচ্ছে এমন, এবং এই কোষের যে একটা বাহ্যিক আকার দেয় যে জিনিসটা, সেটাই কি সেল মেমব্রেন? হ্যাঁ, অবশ্যই সেটাই তো সেল মেমব্রেন হওয়া উচিত। কোষের পর্দা অর্থাৎ সেটাই তো সেল মেমব্রেন হওয়া উচিত। তাহলে আমরা সংজ্ঞায়িত করতে গেলে আমরা কি বলবো না, মূলত প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম বাইরের দিক থেকে, অর্থাৎ একটা সজীব কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকে, এর বাইরের দিক থেকে একটা আবরণী থাকে যেটা লাইপোপ্রোটিন নির্মিত এবং প্রবেদক ভেদ্য, এবং এর পাশাপাশি এটা স্থিতিস্থাপক। তো সেই রকম প্রোটোপ্লাজমকে আবরণ করে রাখতে পারে এমন আবরণীকেই আমরা কি বলছি? কোষ পর্দা বা প্লাজমা পর্দা বলছি। তাহলে এই কোষ পর্দা ও প্লাজমা পর্দা সম্পর্কে জানার পর আমরা দেখব এই কোষ পর্দা ও প্লাজমা পর্দার গঠনটা কেমন বা গঠনটা কি না। অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখা গেছে যে এই কোষ পর্দার গঠন হলো প্রোটিন, লিপিড এবং প্রোটিন, এমন ত্রিস্তরীয়, যেখানে প্রোটিনের ভাগ থাকে 50 অংশ, লিপিডের ভাগ থাকে 40 অংশ, এছাড়াও কার্বোহাইড্রেটের ভাগ থাকে 10%। তাহলে একটা কোষ পর্দার মধ্যে কোন অংশ কিভাবে থাকে সেটা আমরা দেখে নিলাম। প্রোটিন, লিপিড, প্রোটিন। তাহলে আমরা দেখলাম প্রোটিন অংশটাই, একটা কোষ পর্দার মধ্যে প্রোটিন অংশটাই বেশি পরিমাণে থাকে। তো এই যে আমরা ত্রিস্তরীয় কোষ পর্দা, ত্রিস্তরীয়, এইটা সম্পর্কে প্রথম ব্যাখ্যা দেন 1959 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্টসন রবার্টসন 1959 খ্রিস্টাব্দে প্রথম পর্যবেক্ষণ করে তিনি দেন যে কোষ পর্দা ত্রিস্তরীয় তথা প্রোটিন, লিপিড, প্রোটিন, যাকে আমরা বলি লাইপোপ্রোটিন। তো এর পরে ঠিক 1972 খ্রিস্টাব্দের দিকে বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন এই কোষ পর্দার গঠন সম্পর্কিত একটা মডেল দেন বা একটা ধারণা দেন, যেটা হলো তরল মোজাইক মডেল। এই তরল মোজাইক মডেলে অনুযায়ী সেই বিজ্ঞানীগণ যেটা বলতে চেয়েছিলেন সেটার গঠন চিত্র আমি এখানে আঁকলাম। দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো। ঠিক এই অংশটা হলো প্রোটিন, এই অংশটা হলো লিপিড, এই লিপিড আবার দ্বিস্তরে এখানে সজ্জিত, এবং এই লিপিডের মধ্যেই
প্রোটিন, অর্থাৎ এই অংশটা হলো প্রোটিন, এইগুলো হলো প্রোটিন। এই প্রোটিনগুলো কি করছে, তরলের, এটা এই লিপিড হচ্ছে তরল, অর্ধতরল একটা অংশ, এই অর্ধতরলের মধ্যে মোজাইকের মতো বিন্যস্ত আছে। তাই এইভাবেই বর্ণটা দেওয়ার জন্য এই মডেলটাকে বলা হয়েছে তরল মোজাইক মডেল। তাহলে সিঙ্গার ও নিকলসন 1972, সিঙ্গার ও নিকলসন, সিঙ্গার ও নিকলসন এই বিজ্ঞানীগণ 1972-তে একটা মডেল প্রবর্তন করেন কোষপদ্মার গঠন সম্পর্কিত, যেটাকে আমরা কি বলছি, কোষপদ্মার তরল মোজাইক মডেল। তো এখানে এই যে দ্বিস্তরীয় লিপিডের মধ্যে প্রোটিন বিভিন্ন তরল মোজাইকের মতো সজ্জিত আছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশগুলো হলো ধ্রুবীয়, এই অংশগুলো অধ্রুবীয়, আর এই অংশগুলো হলো ধ্রুবীয়, অর্থাৎ মেরুজ আর অমেরুজ অংশ। এবং এখানে বেশ কিছু গ্লাইকোলিপিড বা গ্লাইকোপ্রোটিন আছে। গ্লাইকো কথার অর্থ হলো গ্লাইকোজেন। কোষপদ্মায় মূলত কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে কোষপদ্মার সঙ্গে, অর্থাৎ প্রোটিন এবং লিপিডের সঙ্গে সংযুক্ত থাকে, তাই গ্লাইকো কথাটা এসে, এটাকে আমরা গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড বলতেও পারি। এখানে মূলত দু ধরনের প্রোটিন লক্ষ্য করা যায় কোষপদ্মায়, পদ্মাস্থিত অর্থাৎ পদ্মার মধ্যে, কোষপদ্মার মধ্যে দুই ধরনের প্রোটিন লক্ষ্য করা যায়। এক হচ্ছে বহিস্থ প্রোটিন, আর দ্বিতীয় হচ্ছে অন্তস্থ প্রোটিন। বহিস্থ প্রোটিনটা কি না, কোষপদ্মার মানে লিপিড স্তরের ভিতরের দিকে বা বাইরের দিকে যদি কোনো প্রোটিন অবস্থান করে তো সেটাকে আমরা বহিস্থ প্রোটিন বলছি, এবং অন্তস্থ প্রোটিনগুলো কোষপদ্মার অর্থাৎ লিপিড স্তরের মধ্যে সম্পূর্ণভাবে পেথিত আছে। এইভাবে আমরা কিন্তু কোষপদ্মার যে গঠনটা সেভাবে বর্ণনা করলাম সংক্ষিপ্তভাবে। এবং তোমরা যখন আরও এর মানে কি বলবো, আরও যখন উচ্চ ক্লাসে উঠবে, অর্থাৎ ক্লাস 11-এ উঠবে, তখন কিন্তু এই কোষপদ্মার সঙ্গে আরও বিশদ আলোচনা করা হবে। এবং এখানে আমরা একটু চিহ্নিত করে দিই, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এটা হলো গ্লাইকোলিপিড, এবং এই গ্লাইকোলিপিডের এখানে এই অংশগুলোকে বলা হয় মূলত এগুলোকে এবং এখানে একটা ছিদ্র দেখতে পাচ্ছ, দুটি প্রোটিনের মধ্যে কিন্তু একটা ছিদ্র আছে। তো এইভাবে কোষপদ্মার গঠন আলোচনা করার পর কোষপদ্মার যে কাজ সম্পর্কে আমরা জেনে নিই। কোষপদ্মার কাজ হলো মূলত আমরা দেখেছিলাম যে কোষপদ্মা কি করছে, কোষপদ্মা কিন্তু মূলত কোষপদ্মা কি করছে না, দুটি কোষের মধ্যে সংযোগ স্থাপন করতে সাহায্য করছে। ব্যাপন অবিস্রণ প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন কোষীয় উপাদানগুলো ব্যাপন ও অবিস্রণ প্রক্রিয়ার মাধ্যমে যাতায়াত করতে সাহায্য করছে। কোষ প্রাচীর কী করছে না, কোষ প্রাচীর মূলত কোষের যান্ত্রিক দৃঢ়তা দিচ্ছে এবং কোষপদ্মারও আত্মরক্ষা সাহায্য করছে। তাহলে কোষপদ্মার কাজ যেমন প্রোটোপ্লাজমকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, ঠিক তেমনি কোষপদ্মার আরও একটা কাজ হলো বিভিন্ন রকমের কোষীয় বস্তুর আদান প্রদান, খনিজ লবণ ইত্যাদির ব্যাপন অবিস্রণ প্রক্রিয়ায় সহায়তা করা। এরপরে আমরা আরও একটা সাব টপিকসে আলোচনা করব, সেটা হলো
সাইটোপ্লাজম। না, আমরা কোষের বাইরে কি কি অর্থাৎ কোষের আবরণী সম্পর্কে জানার পর এবার আমরা দেখব কোষের অভ্যন্তরে কি কি আছে। তাহলে সাইটোপ্লাজম হলো কোষীয় ধাত্র। সাইটোপ্লাজম হলো কোষীয় ধাত্র। আমরা কোষের সম্পূর্ণ ধাত্রটাকে কি বলছি? আমরা সম্পূর্ণ ধাত্রটাকে বলছি প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মধ্যে যে অর্ধতরল জেলির মতো বিভিন্ন গ্রানুলার বা বিভিন্ন গ্রানুলার অগ্রানুলার কোষীয় অঙ্গাণুকে ধারণ করে রেখেছে যে ধাত্রটা, সেটাকে আমরা কি বলছি? সাইটোপ্লাজম বলছি। তাহলে প্রোটোপ্লাজমের যে অর্ধতরল স্বচ্ছ ও দানাদাকার পর্দা নিউক্লিয় মানে কি বলবো প্লাজমা পর্দা এবং নিউক্লিয় পর্দার মাঝখানে পরিবেষ্টিত করে রাখে স্বচ্ছ অর্ধতরল যে ধাত্র, তাকে আমরা কি বলছি? সাইটোপ্লাজম বলছি। এই সাইটোপ্লাজমের মধ্যে বেশ কিছু দানাদাকার অংশ থাকে। কোনোটা দানাদাকার, কোনোটা জালিকাকার, আবার কোনোটা দণ্ডাকার। তো এইভাবে সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন রকমের ধাত্র থাকে। এছাড়াও বিভিন্ন রকমের মেজর ও মাইনর এলিমেন্ট থাকে সাইটোপ্লাজমের মধ্যেই থাকে। আমরা এর আগে যাদের সম্পর্কে পড়েছি। এর পাশাপাশি সাইটোপ্লাজমের কাজ হচ্ছে মূলত কোষের যে সমস্ত কোষীয় অঙ্গাণু আছে তাদেরকে ধারণ করে রাখার সাইটোপ্লাজমের কাজ। এছাড়াও সাইটোপ্লাজমের মধ্যে সম্পূর্ণ কোষীয় বিভাগগুলি সম্পন্ন হয়, যেমন প্রোটিন সংশ্লেষ, তারপর শক্তি উৎপন্ন হওয়ার এক বিশেষ প্রক্রিয়া ইত্যাদিগুলো এই সাইটোপ্লাজমের মধ্যে সংঘটিত। বিভিন্ন উৎসেচকের ক্রিয়া এই সাইটোপ্লাজমের মধ্যেই সম্পন্ন হয়। আজকে আমরা এরপর জেনে রাখবো একটা বিষয়, সেটা হচ্ছে কোষীয় অঙ্গাণুটা কি। না, কোষের মধ্যে যে সমস্ত পর্দাবেষ্টিত এবং পর্দাবিহীন অঙ্গাণুগুলি কোষের মধ্যে অবস্থান করে এবং তাদের নির্দিষ্ট কাজ সম্পন্ন করে, সেই সমস্ত অঙ্গাণুগুলিকে আমরা কোষীয় অঙ্গাণু হিসেবে গণ্য করব। যেমন যেমন মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলিয়াম ইত্যাদি হলো কোষীয় অঙ্গাণু। তাদের সম্পর্কে আমরা আলোচনা করব এর পরবর্তী ক্লাসগুলোতে। তোমরা কিন্তু ধারাবাহিকভাবে পড়াশুনো চালিয়ে যাবে এবং এই ক্লাসগুলো ফলো করবে, অবশ্যই ফলো করবে। এবং তোমাদের বিভিন্ন প্রশ্নের সম্পর্ক নিয়ে আলোচনার প্রসঙ্গেই তোমরা ফোন করবে সমস্যা হলে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। সুস্থ থাকবে বাড়িতে। খোদা হাফেজ।